আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। মেয়েটা আরো জোরে চেঁচিয়ে বলল, কে তুই? আমাকে এভাবে বেঁধে রেখেছিস কেন? বললাম না চেঁচাই না। এই রুদ্র, বেবির মুখটা আটকে দাও তো। রুদ্র গিয়ে মেয়েটার মুখ বেঁধে দিল। চেয়ারে বসে থাকা আগন্তুক আবারও বলল, ওর হাত এবং পায়ের প্রতিটা নখ তুলে নাও। ছেলেটি গিয়ে মেয়েটির হাত পা বাঁধা অবস্থায় মেয়েটির হাত এবং পায়ের সবগুলো নখ তুলে নিল। মুখ বেঁধে রাখার ফলে মেয়েটির গোঙানির শব্দ ছাড়া আর কিছু শোনা গেল না। চেয়ারে বসে থাকা আগন্তুক শরীর দুলিয়ে হাসল। হঠাৎ হাসি থামিয়ে বলল, আমি জানি বেবি, তুমি এখন জানতে চাচ্ছ আমি কে, আর তোমাকে এখানে বেঁধে রেখে এভাবে টর্চার করছি। আর চলো আমি তোমাকে তোমার মনের সব প্রশ্ন উত্তর দিয়ে দিই। কথাগুলো বলে উঠে দাঁড়ালো লোকটি। হাসতে হাসতে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটি তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে চোখ বড় করে ফেলল, যেন তার সামনে এমন কাউকে দেখবে সে আশাই করেনি। লোকটি আবারও হাসলো। মেয়েটার এক হাত খুলে কাছে টেনে নিল। পকেট থেকে নতুন ব্লেড বের করে মেয়েটির তর্জনী আঙুলের আগা থেকে পাতলা পাতলা করে পিচ করতে লাগলো। মেয়েটি গলা কাটা মুরগির মতন ছটফট করতে লাগলো। লোকটি একে একে মেয়েটির সবগুলো আঙুল পিচ পিচ করে কেটে করুণ স্বরে বলল, ব্যথা লাগে বেবি? মেয়েটি অসহায় চোখে লোকটির দিকে তাকালো। লোকটি হেসে আবারও বলল, একা তোমার ব্যথা লাগছে বেবি? তাহলে রোজ রাতে মদ খেয়ে যখন নতুন নতুন ছেলের সাথে রুম ডেট করো তখন ব্যথা লাগে না? ওহ সরি, এগুলো তো তোমার সয়ে গেছে, তাই এখন আর ব্যথা লাগে না। তুমি কোনো চিন্তা করো না, এগুলো তোমার সয়ে যাবে। তা প্রমাণ দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। কথাগুলো বলে লোকটি মেয়েটার অন্য হাতের আঙুলগুলো পিচ পিচ করে কেটে দিয়ে লবণ আর মরিচের গুঁড়ো মাখিয়ে দিল। রুদ্র নামক ছেলেটির দিকে তাকিয়ে বলল, ওর শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে রেড ব্লাড স্কেল করে মরিচের গুঁড়া আর লবণ মাখিয়ে দাও। ওর শরীরে প্রচুর চুলকানি, ওসব চুলকানি মিটিয়ে ছাড়বো আজ। কথাগুলো বলে লোকটি চলে যেতে নিয়ে আবারও ফিরে এলো। মেয়েটির কাছে গিয়ে বলল, তুমি যেভাবে পুরুষের শরীরে চুলকানি মেটাও, আমি আজ সেভাবেই মেটাবো। তার পদ্ধতি উল্টো। আসলে কি জানো তো, আমার এই দুই পালন একটা ক্লাস আছে। অন্যদের এটা জিনিসে মুখ দেয় না ওরা, তাই আমাকে তোমার শরীরে চুলকানি কমানোর জন্য অন্য পদ্ধতি ব্যবহার করতে হলো। তোমার মতো ওভারলোড চুলকানি মার্কা মেয়েদের ওভারলোড চুলকানি এভাবে মেটাতে হয়। কথাগুলো বলে চলে গেল লোকটি। তার পালোয়ান দুটো তার কথা মতন কাজ করতে শুরু করলো। পুরো শিকদার বাড়ি অন্ধকারে তলিয়াছে। সকলে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। সুমু পাশ ফিরে শুতেই বিছানা খালি পেল। চোখ মেলে তাকিয়ে দেখলো তার খান সাহেব রুমে নেই। শোয়া থেকে উঠল না সুমু। কিছু একটা ভেবে আবারও পাশ ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। মিনিট পাঁচেক বাদে রুমের দরজা খোলার শব্দ হলো। সুমু ওভাবেই শুয়ে রইল। শেহরাজ রুমের দরজা লাগিয়ে বেডে এসে সুমুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। চোখ বন্ধ রাখা অবস্থায় সুমু বলল, কোথায় গিয়েছিলেন খান সাহেব? রাতের আকাশে থালার মতন এক অদ্ভুত সুন্দর চাঁদ উড়েছে। চারপাশ দিয়ে কোটি কোটি তারা চাঁদটিকে পাহারা দিচ্ছে, যেন এইটাই তাদের একমাত্র কাজ। কেউ কারো জায়গা থেকে এক চুল অবধি নড়ছে না। ধরনীর বুকে ঠান্ডা আবহাওয়া কেটে গিয়ে হালকা গরম আবহাওয়া অনুভব করা যাচ্ছে। এই তো শীত বিদায় নেওয়ার প্রথম লক্ষণ। দূর থেকে নেড়ি কুকুর আর ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। সোডিয়ামের আলোয় সিকদার বাড়ির ছাদ পুরো আলোকিত হয়ে যায়। ছাদের মাঝখানে মাদুর বিছিয়ে সকলে আজ আবারও আড্ডায় মেতেছে। কাল সন্ধ্যার পর থেকেই সুমুর মন খারাপ। সুমুর মন ভালো করার জন্য শেহরাজ রাত 9টার সময় সকলকে হাজির করেছে ছাদের আড্ডা দেওয়ার জন্য। দিনে ভ্যাপসা গরম পড়লেও রাতে ঠান্ডা পড়ে। ঘড়ির কাঁটায় সময় এখন রাত 11টা। প্রিয় মানুষটির মন খারাপ থাকলে হয়তো দুনিয়ার সব সুখ অসহ্য লাগে। সুমু এক ধানে তাকিয়ে আছে ছাদে বিছানো মাদুরের দিকে। সুমুর এমন উদাস মন দেখে শেহরাজেরও অস্থির লাগছে। প্রেয়সীর উদাসীন ভাব বড্ড পোড়াচ্ছে শেহরাজকে। আয়ুবরা গ্রাম ঘুরে দেখতে পাবে বলে অনেক এক্সাইটেড। মাইশারা সমুদ্রের বাড়িতে গিয়ে কি করবে, কি পরবে, সাথে কি কি নিয়ে যাচ্ছে, কি কি প্যাক করেছে, সে আলোচনায় মেতে আছে। সকলের আড্ডার মাঝে শেহরাজ হঠাৎ করে বলল, গাইস, আই ওয়ান্ট প্রাইভেসি। সকলে থেমে গেল। এক পলক শেহরাজের মুখের দিকে তাকিয়ে সকলে মুহূর্তের মধ্যেই ছাদ ত্যাগ করলো। সুমুর কোনো দিকে খেয়াল নেই। সে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। শেহরাজ সুমুকে কিছু বলতে নিলেই শেহরাজের ফোনটা বেজে উঠল। স্ক্রিনের ওপর ড্যাড নামটা ভেসে উঠল।
বাঁ হাতে ফোনটা রেখে ডান হাত দিয়ে কানের এয়ারপডটা ফোনের সাথে কানেক্ট করে বলল, হ্যাঁ ড্যাড। शहराज कैसा है बेटा? এয়ারপডের ওপর থেকে ডান হাতটা সরিয়ে চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে ছাদের শেষ প্রান্তে গিয়ে রেলিংয়ের সাথে দাঁড়িয়ে ডান হাতটা পকেটে গুজে বলল, फाइन डैड, आप बताओ। मैं ठीक हूँ बेटा। तो बताओ सब कुछ कैसा चल रहा है? ऑल गुड डैड, इनफैक्ट बहुत ज़्यादा गुड। শেহরাজ একটু থামল, আবারও বলল, आफ्टर लॉन्ग टाइम। কথাগুলো বলে পকেট থেকে হাতটা বের করে আবারও এয়ারপডের ওপর হাত রেখে জিভ দিয়ে ঠোঁট ভেজালো। हे बेटा, दाल में कुछ काला नहीं, पूरा दाल ही काला लग रही है मुझे। इतना बेहतर क्यों? जल्दी बताओ मुझे। मुझे तो लगता है हे शहराज बेटा, आर यू इन लव? तुम्हें किसी से प्यार किया है? कौन है वो लड़की? শাহবাজ খানের কথা শুনে হাসলো শেহরাজ। এয়ারপডের ওপর থেকে ডান হাতটা নামিয়ে বাম হাত থেকে ফোনটা ডান হাতে নিয়ে বাম হাত দিয়ে সামনের পড়ে থাকা চুলগুলো পেছনের দিকে ঠেলে দিল। আবারও ফোনটা বাঁ হাতে নিয়ে ডান হাত পকেটে গুজে বলল, ओह डैड, कितना सवाल पूछती हो तुम। बताओ बेटा। यस डैड, आई एम इन लव, बट हाउ डू यू नो। मैंने भी किया था प्यार तुम्हारी मॉम के साथ। उससे भी बड़ी बात यह है कि तुम्हारी बाप हूँ मैं। तुम्हें तुमसे भी ज़्यादा अच्छी तरह से मैं जानता हूँ बेटा। শেহরাজ আবারও হেসে তাকালো সুমুর দিকে। সুমু আকাশের দিকে তাকিয়ে রাতের অদ্ভুত সুন্দর চাঁদটাকে পরোক্ষ করতে ব্যস্ত। শেহরাজ কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থাকলো। डैड, यस बेटा। आप सभी के लिए एक सरप्राइज আছে। कैसा सरप्राइज बेटा? ये सरप्राइज है डैड, अगर अभी बता दूंगी तो सरप्राइज सरप्राइज नहीं रहेंगी डैड। ओके बेटा, जल्दी जल्दी लौट आ जाओ। ओके डैड। কথা বলা শেষ করে শেহরাজ দূরে দাঁড়িয়ে রইল, এগিয়ে আসলো না সুমুর কাছে। সুমু বিষণ্ণ মনে আকাশের দিকে তাকিয়ে আছে। গাল বেয়ে গড়িয়ে পড়ছে নোনা পানি। হঠাৎ গিটারের টুংটাং আওয়াজে শেহরাজের দিকে তাকালো সুমু। তোমার মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। গিটারে টুংটাং শব্দ করতে করতে শেহরাজ গিয়ে সুমুর পিঠের সাথে পিঠ ঠেকিয়ে বসলো। আবারও উঠে দাঁড়ালো শেহরাজ, এগিয়ে গেল ছাদের শেষ প্রান্তে। ছাদের রেলিংয়ের সাথে গা ঘেঁষিয়ে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে তাকালো। গান শেষ করে সুমুর দিকে ঘুরে তাকালো শেহরাজ। সুমু অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। গিটারটা রেলিংয়ের সাথে হেলিয়ে রেখে দুই হাত দুই দিকে মেলে দিয়ে দাঁড়ালো শেহরাজ। আলতো হেসে বলল, আমার রাজ্যের মহারানীকে আমার রাজ্যে স্বাগত জানাই। সুমু আর বসে রইল না, চোখ মুছে উঠে দাঁড়ালো। আলতো হেসে দৌড়ে গিয়ে শেহরাজের প্রশস্ত বুকের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ল। শেহরাজ পরম আবেশে চোখ জোড়া বুজে নিল, শক্ত করে দু হাত দিয়ে প্রেয়সীকে বুকের মধ্যে জড়িয়ে নিল। সুমু কান্না মিশ্রিত গলায় বলল, আমার খুব কষ্ট হবে সবাইকে ছাড়া থাকতে খান সাহেব। মা বাবা বোন ওদের ছাড়া আমি কখনো কোথাও থাকিনি খান সাহেব। শেহরাজ সুমুর মাথায় হাত বুলিয়ে দিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি সুইটহার্ট, কিন্তু তোমাকে তো যেতেই হবে সুইটহার্ট, নাকি আমি তোমাকে রেখে যাব, কোনটা বলো? সুমু আরও শক্ত করে জড়িয়ে ধরল তার খান সাহেবকে। শেহরাজ আলতো হেসে বলল, তাহলে কাঁদছো কেন সুইটহার্ট? আমি তোমাকে প্রমিস করছি যখনই সময় পাবো তোমাকে নিয়ে বিডিতে এসে ঘুরে যাব। সুমু আর কোনো কথাই বলল না। দিনে ভ্যাবসা গরম পড়লেও রাতের দিকে ঠান্ডা ঠিকই পড়ে। ঠান্ডায় সুমু হালকা কাঁপছে। শেহরাজ সুমুকে নিজের থেকে সরালো। সুমুকে রেখে চলে যেতে নিলেই সুমু শেহরাজের হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছেন? শেহরাজ ঘুরে তাকালো সুমুর দিকে, বা হাত দিয়ে সুমুর গালের ওপর হাত রেখে বলল, ওয়েট করো, আসছি। শেহরাজ ছাদ ত্যাগ করলো। সুমু গিয়ে দাঁড়ালো ছাদের শেষ প্রান্তে, তাকিয়ে রইল আকাশের দিকে। মিনিট পাঁচেকের মধ্যে শেহরাজ আবারও ফিরে আসলো। সুমু পেছন ফিরে তাকিয়ে দেখল তার খানসাহেবের হাতে একটা বালিশ, কিছু শুকনো কাঠের টুকরো, কেরোসিনের ছোট্ট বোতল আর একটা ব্ল্যাঙ্কেট। সুমু ভ্রু কুচকে তাকিয়ে রইল। এতগুলো জিনিস একসাথে কিভাবে এনেছে এই লোক? সুমু বুঝল না। শেহরাজ কাঠের টুকরোগুলো ঘরের চালের মতো
শেপ দিয়ে মেঝের ওপর সাজালো। বালিশটা মাদুরের ওপর রেখে কাঠের টুকরোগুলোতে হালকা কেরোসিন দিয়ে আগুন জ্বালালো। সুমো শুধু দেখছে তার খালা সাহেবের কাণ্ড। শেহরাজ গিয়ে ছাদের দরজা লাগিয়ে দিল। তারপর সুমুর কাছে এসে সুমুকে নিয়ে মাদুরের কাছে গেল। নিজে মাদুরের ওপর বসে সুমুকে কোলের ওপর বসিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজের সাথে সাথে সুমুকে জড়িয়ে দিল। সুমু অপলক তাকিয়ে আছে জ্বলন্ত আগুনের শিখার দিকে। সুইটহার্ট, হুম। ভালোবাসি। আমিও ভালোবাসি খান সাহেব। তাহলে কেঁদো না প্লিজ। সুমু কিছুক্ষণ চুপ থেকে বলল, কাঁদতে চাইছি না খান সাহেব, তবুও কান্নারা বুক ঠেলে বেরিয়ে আসছে। আমার অসম্ভব কষ্ট হচ্ছে খান সাহেব। এই জ্যোৎস্না রাত, ঠান্ডা আবহাওয়া, সামনে জ্বলতে থাকা আগুনের জ্বলন্ত শিখা, ছাদের টবে থাকা সদ্য ফোটা নানান রকমের ফুলের মিষ্টি সুবাস, খোলা আকাশ, এই সব কিছুকে সাক্ষী রেখে আমাকে শুষে নিতে দিবে তোমার সব কষ্টগুলোকে? সুমু ঘাড় কাত করে তাকালো তার খান সাহেবের দিকে। সেরা সুমুকে কিছু বুঝে ওঠার সময় না দিয়েই সুমুকে পাজা কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ল। ঘুরে দাঁড়িয়ে মাদুরের ওপর শুয়ে দিল সুমুকে। সুমুর ওপর ঝুঁকে ব্ল্যাঙ্কেটটা দিয়ে মাথা পর্যন্ত ঢেকে নিল দুজনের অবাধ্য শরীর দুটো। সুমুর কপালে আলতো ঠোঁট ছুঁয়ে বলল, আজ তোমার কষ্টগুলোকে এমনভাবে শুষে নেব যাতে এই জ্যোৎস্না রাত, আকাশের চাঁদ, তারা, সদ্য ফোটা নানান রকমের ফুল, ফুলের সুভাব, এই ঠান্ডা আবহাওয়া, জ্বলতে থাকা আগুনের জ্বলন্ত শিখা, সবাই আমাদের মিলন দেখে লজ্জা পেয়ে যায়। আজ রাতে আমার পাগলামি ওরা দেখতে না পারুক, তবে অনুভব করতে পারবে। আমার ছোঁয়াতে আজ আমার পাগলিটার সাথে কুকড়ে যাবে প্রকৃতির এই প্রতিটা রোমাঞ্চকর সৃষ্টি। তারা আজ লজ্জা পেয়ে মুখ লুকানোর জন্য তাদের সাথীকে খুঁজবে। আবার কেউ কেউ আমার মতো করে তার সাথীকে কাছে পেতে চাইবে। এই খোলা আকাশ আজ আমাদের মিলনের সাক্ষী হয়ে থাকবে। কথাগুলো বলে সেহেরা সুমুর গলায় মুখ গুজল। এই ছোঁয়ায় হয়তো প্রেয়সীর কষ্ট শুষে নেবার চেষ্টা। আজ দুজন ভালোবাসার মানুষের কাছে আসা দৃশ্যের সাক্ষী রইল এই প্রকৃতি, তিনটে রোমাঞ্চকর জিনিস। সাক্ষী রইল এই খোলা আকাশ, ওমান বুরাইমি শহর। অফিসের কেবিন রুমে সাহেবী গেটআপে বসে আছে এক সুদর্শন পুরুষ। তার পাশে দাঁড়িয়ে আছে ফর্মাল ড্রেসে এক সুন্দরী রমণী। যুবক পেছনের দিকে মুখ ঘুরিয়ে বসে আছে, চেয়ারটাতে হালকা ডানে বামে ঘোরাচ্ছে। যুবকটির হাতের মধ্যে কালো কালারের একটি পেন। পেনটিতে সে দুই আঙুলের মাঝে আপন মনে ঘুরিয়ে চলেছে। পাশে থাকা রমণীটি নরম সুরে বলল, রায়ান স্যার। শাট আপ। ঘুরে বসলো যুবকটি, হাতে থাকা পেনটি ছুঁড়ে মারল দূরে। সাদা রঙের টাইলসের ওপর শব্দ করে পেনটি দূরে গিয়ে পড়ল। কেঁপে উঠল রমণীটি, আমতা আমতা করে বলল, সরি স্যার। হোয়াট সরি? আপনার সাহস কী করে হয় আমার নাম ধরে ডাকার? এতগুলো বছর ধরে হয়ে গেল এই অফিসে কাজ করছেন, তবু আজ পর্যন্ত এই অফিসের রুলসগুলো মানতে পারলেন না। আপনার মতো অসভ্য এমপ্লয় আমার চাই না। আউট। কিন্তু স্যার। আই সেড আউট। আবারও কেঁপে উঠল মেয়েটি, আর 1 মিনিটও দেরি না করে কেবিন ত্যাগ করলো। তখনই রায়হান চৌধুরীর ফোনটা বেজে উঠল। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কাজ হয়ে গেছে বস। কলটা কেটে দিল রায়হান চৌধুরী। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখেই উঠে দাঁড়ালো। কেবিন থেকে বেরোতেই অফিসের সকল গার্লস এমপ্লয়িরা আড়ে আড়ে তাকালো তার দিকে। রায়হান চৌধুরী কোনো দিকে তাকানোর প্রয়োজন মনে করল না। অফিস থেকে বেরিয়ে নিজের ব্ল্যাক রঙের বিএমডব্লিউটা নিয়ে বেরিয়ে পড়ল নিজ গন্তব্যে। ঘুম থেকে উঠতেই সকলে রেডি হয়ে গেছে। কাল রাতে সকলে ঠিক করেছে বাড়ির গাড়ি নিয়ে যাবে না, ট্রেনে করে সকলে সুমুদের বাড়িতে যাবে। ছোটদের আনন্দের কারণ ভেবে বড়রা আর কেউ অমত পোষণ করেনি। বাড়ি থেকে শুধু শামীম সাহেব, হাসি বেগম, তিশা আর রাইফের জন্য একটা গাড়ি যাবে। শামীম সাহেবরা বেরিয়ে পড়েছেন। নতুন জামাই প্রথমবার তাদের বাড়িতে যাচ্ছেন বলে তারা আগে আগে গিয়ে সব কিছু গুছিয়ে নেবেন, তাই তারা আগে আগে বেরিয়ে পড়েছেন। রাইফ আর তিশা সুমুদের সাথে যেতে চাইলেও বমি হয় বলে ওদের দুজনকে সুমুদের সাথে যেতে দিতে রাজি হয়নি আনোয়ার সাহেব। সুমু বেগম সকলের জন্য আলাদা করে খাবার প্যাক করে দিয়েছেন। সুমু ছাড়া সকলেই ড্রয়িং রুমে উপস্থিত। আনোয়ার সাহেব আর শেহরাজ কথা বলছে আলাদাভাবে। শেহরাজ আনোয়ার সাহেবকে জানালো ওমান ফিরে যাবার আগের দিন সকলে একসাথে এসে দেখা করে যাবে। আনোয়ার সাহেব খুশি হলেন শেহরাজের কথায়। সকলকে সাবধানে যেতে বলে তিনি বেরিয়ে পড়লেন স্কুলের উদ্দেশ্যে। রাহিন এসে শেহরাজকে সাইডে নিয়ে গেল কিছু কথা বলার জন্য।
আইবরা সোফায় বসে দুষ্টুমি করছে আর নাজমিনকে জ্বালাচ্ছে। ইফতিয়া রাইসার পাশ থেকে সরে ওপরে উঠে গেল। সুমু লাগেজের মধ্যে সব কিছু ঠিকঠাকভাবে নিয়েছে কিনা চেক করছে। এমন সময় ইফতিয়া এলো রুমে। সুমু একবার ইফতিয়ার দিকে তাকিয়ে আবার কাজে মন দিল। ইফতিয়া চোরা চোখে সুমুকে পরোক্ষ করলো। ইফতিয়ার চোখ গিয়ে আটকাল সুমুর গলার গোল হয়ে থাকা রক্তরাঙা তরতাজা লাভ বাইটের দিকে। ইফতিয়াকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে সুমু সামনের দিকে মুখ করে ঘুরে দাঁড়ালো। তোর মধ্যে এমন কি আছে বলতো যে শেহরাজের খানের মতো ছেলে তোর প্রেমে উন্মাদ? কি এমন দেখেছে তোর মধ্যে? আমাকে একটু বল সুমু, আমিও একটু দেখতে চাই তোকে। সুমু দাঁতে দাঁত চেপে পেছনে ঘুরে তাকিয়ে কিছু বলতে নিলেই আমার বইয়ের মধ্যে সব কিছু একটা করে এক্সট্রা বেশি রয়েছে, যেগুলো আমি দুষ্টু দুষ্টু ছোঁয়া দিয়ে তৈরি করেছি, আর সেগুলো শুধু আমিই দেখতে পাই। তুমিও যদি সব কিছু একটা করে এক্সট্রা তৈরি করতে চাও তাহলে আমাকে বলতে পারো। ওমানে আমার বাসায় কাজ করে ডার্ক চকলেটের মতো দেখতে মফিস নামের একজন ধোপা আছে। তাকে তোমার জন্য স্পেশাল ফ্লাইটের টিকিট কেটে বিডিতে আনতে পারি। আমি আবারও মানবদরদী মানুষ, বিশেষ করে তোমার মতো নির্লজ্জ মেয়েদের জন্য একটু বেশি মানবদরদী আমি। ইফতিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শেহরাজ সুমুর পাশে এসে দাঁড়িয়ে বলল, বউ, তুমি চাইলে আমি একটা নিউ বিজনেস শুরু করতে পারি। কিসের বিজনেস খান সাহেব? সুগার ড্যাডি সাপ্লাইয়ের বিজনেস, যেখানে ইফতিয়ার মতো নির্লজ্জ মেয়েদের জন্য আক্কাস, কুদ্দুস, মফিস, পল্টু নামের পেটমোটা ভুড়িওয়ালা, কথায় কথায় পানের পিক ফেলানো, মুখ খুললে মুখ দিয়ে থুতু ছিটে বেরিয়ে আসা ডার্ক চকলেট টাইপ অল কালেকশন সুগার ড্যাডি পাওয়া যাবে। সুগার ড্যাডিদের কাছে কচি মেয়েদের অনেক বেশি ডিমান্ড। ইফতিয়ার আগে গজগজ করতে করতে চলে গেল। শেহরাজ সুমুর দিকে তাকিয়ে 1 মিনিট বলে রুম থেকে বেরিয়ে আসলো। ইফতিয়ার সামনে গিয়ে পথ আটকে দাঁড়িয়ে বাঁকা হাসলো। কি হলো ইফতিয়া, ফ্লাইটের টিকিট কাটবো? কিসের ফ্লাইটের টিকিট? এই মাত্রই তো বললাম মফিসকে ডাকি। আমার পার্সোনাল ধোপার বউ হওয়াও ভাগ্যের ব্যাপার। আমার পার্সোনাল ধোপার বউ হওয়ার মধ্যেও একটা অন্যরকম সেলিব্রিটি টাইপ ব্যাপার আছে। ইফতিয়া কিছু বলতে নিলে শেহরাজ ডান হাত উঁচু করে ইফতিয়াকে থামিয়ে দিল। কথা বলো না প্লিজ, আমি সাথে মাস্ক আনিনি। ইফতিয়া ভ্রু কুঁচকাল। মানে? তোমার মতো নোংরা মেয়ে মুখ খুললেও তোমার কথা থেকে বাজে গন্ধ বের হয়। যেখানে তোমার গন্ধমার্কা কথা শুনলেই আমার গর্ভবতী মহিলাদের মতো গা গুলিয়ে বমি আসে, সেখানে তুমি ভাবলে কিভাবে তোমার মতো মেয়ের দেহের প্রতি আমার রুচি আসবে? তুমি 24 আওয়ার ফুল নেকেড হয়ে ঘুরলেও আমার বাড়ির পোষা কুকুরটাও তোমার দিকে তাকাবে না। আর সেখানে তুমি আমাকে হাউ ফানি। কথাগুলো বলে শেহরাজ বল খুঁজি তোকে আজ কিসে এই গানের সুর 2 ঠোঁটে দিয়ে তুলতে তুলতে চলে গেল। শেহরাজ রুমে এসে সুমুকে পেছন থেকে জড়িয়ে ধরে গলার ক্ষতস্থানে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। সুমু শেহরাজকে ধাক্কা মেরে সরিয়ে দিল। শেহরাজ জোর করে সুমুর ঘাড়ের ওপর ডান হাত দিয়ে সুমুকে নিজের বুকের সাথে চেপে ধরে রাখলো। নিজের ডান হাত বা হাত দিয়ে টাইট করে ধরে রাখলো। সুমু শেহরাজের কোমর জড়িয়ে ধরে রাখে হালকা মেজাজি কণ্ঠে বলল, এখন আবার কি শুরু করেছেন খান সাহেব? শেহরাজ দুষ্টু এসে বলল, বউটাকে পুরো 5 ঘন্টা 40 মিনিট 10 সেকেন্ড ধরে আদর করি না, তাই এখন একটু আদর করছি। আর তাছাড়া এতটা পথ জার্নি করার জন্য আমাদের দুজনেরই এনার্জি দরকার, তাই এনার্জি বাড়ানোর মেডিসিন খেতে এসেছি, ইভেন তোমাকে খাওয়াতে এসেছি। এইভাবে কিছুক্ষণ চলতে থাকলো কোনো কারণ ছাড়াই দুজনে খুনসুটি। সকলে স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। ট্রেন আসবে 10টা 15-তে। এখন ঘড়িতে পাক্কা 10টা 1 বাজে। সকলের হাতে আইসক্রিম। শেহরাজ সকলকে আইসক্রিম কিনে দিয়েছে, শুধু মেয়েদের জন্য এনেছিল। আইবরা হ্যাংলার মতন জোর করে চেয়ে নিয়েছে। আইব আইসক্রিম খেতে খেতে এগিয়ে এলো নাজমিনের কাছে। নাজমিন চুপচাপ বসে আইসক্রিম খাচ্ছে আর সামিয়ার সাথে গল্প করছে। আইব মাঝে 5 ইঞ্চি দূরত্ব রেখে নাজমিনের পাশে বসলো। নাজমিনের আইসক্রিমের দিকে নজর নেই। সে সামিয়ার দিকে তাকিয়ে আইসক্রিম মুখে তুলে খাচ্ছে আর গল্প করছে। সামিয়া আইবকে দেখে কিছু বলতে নিলেই আইব ইশারায় সামিয়াকে চুপ থাকতে বলে। আইসক্রিমের বাটি নাজমিন আর সামিয়ার মাঝখানে রাখা। আইব একটু বাঁকা হয়ে নাজমিনের আইসক্রিমের বাটিটা সরিয়ে নিয়ে চলে গেল।
নাজবিন কথা বলতে বলতে আবারও আইসক্রিমের বাটি থেকে আইসক্রিম তুলে মুখে নিল। তবে মুখের মধ্যে আইসক্রিমের স্বাদ অনুভব করতে না পেরে নিচের দিকে তাকিয়ে দেখলো আইসক্রিমের বাটি নেই। নাজবিন আশেপাশে তাকালো। সকলে যার যার মতন আছে। আয়ুব ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে। নাজবিন জানে এই কাজটা কার। সে উঠে কিছু বলতে নেবে এমন সময় ট্রেন চলে এলো। ট্রেন আসতেই ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষ তাড়াহুড়ো শুরু করলো। কারো তারা ট্রেনে ওঠার তো কারো টানা তারা নামার। তবে নিয়ম অনুযায়ী আগে নামতে দেওয়া হলো। তারপর সকলে একে একে উঠতে শুরু করলো। শেহরাজ আগে ট্রেনে উঠে সুমুর দিকে হাত বাড়িয়ে দিল। সুমু শেহরাজের হাতের ওপর হাত রেখে উঠে আসলো ট্রেনে। আইবরা সকলে তাদের নির্ধারিত বগিতে চলে গেছে। বাকি রয়ে গেছে ইফতিয়া। ইফতিয়া এখনও ট্রেনে ওঠেনি। সে ইচ্ছে করেই নিচে রয়ে গেছে। শেহরাজ সুমুকে বসিয়ে রেখে পানি নেওয়ার জন্য ট্রেন থেকে নামলো। ইফতিয়াকে দেখেও না দেখার ভান করে চলে গেছে। পানি নিয়ে ট্রেনে উঠতেই ইফতিয়া ডাক দিল। শুনুন। ভ্রু কুচকে তাকালো শেহরাজ। কি বললে? শুনুন। আরে এই মেয়ে, সৃষ্টিকর্তা কি দুনিয়ার সব মেয়েকে লজ্জা শরম দিতে গিয়ে তোমাকে দিতে ভুলে গিয়েছিল, নাকি তোমাকে লজ্জা শরম দেবার সময় তার কাছে লজ্জা শরম শেষ হয়ে গিয়েছিল, তাই আর তোমাকে দিতে পারিনি? আপনি এভাবে বলছেন কেন? আমি ট্রেনে উঠতে পারছি না, তাই আপনাকে ডাক দিলাম। ইফতিয়া ন্যাকামিতে শেহরাজ বিরক্ত হয়ে বিড়বিড়িয়ে বলল। আবার ন্যাকামি করছে এই মেয়েটা। এই মেয়ে শোনো, আই হ্যাভ এ কিউট বিউটিফুল প্রিটিয়েস্ট ওয়াইফ, সো আমাকে এইসব শুনুন টুনুন বলে ডাকবে না। আজ থেকে সুমু তোমার বোন হলেও আমি তোমার শুধু জিজু না, আমাকে তুমি জিজু আঙ্কেল বলে ডাকবে। হোয়াট? চুপ। একা একা উঠতে পারলে ওঠো, নয়তো পড়ে থাকো। আমি আমার বউকে ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকাই না পর্যন্ত। সেখানে টাচ করা তো অনেক দূরের প্রশ্ন। শেহরাজ চলে যেতে নিলেই ইফতিয়া আবারও ডাক দিল। শেহরাজ কোনো উপায় না পেয়ে আশেপাশে তাকালো। ইফতিয়া হাসি মুখে হাত বাড়িয়ে দিল। শেহরাজ ইফতিয়ার হাত উপেক্ষা করে দূরে থাকা একটা লোককে ডাক দিল। লোকটা তার মাথার ওপর থেকে ব্যাগ নামিয়ে দৌড়ে আসলো। লোকটা আসতে শেহরাজ বলল, ভাই, আপনি টাকার বিনিময়ে যে কোনো ব্যাগ বা লাগেজ ট্রেনে তুলে দেন তো? আজ্ঞে সাহেব। আমি আপনাকে 500 টাকা দিব। একটা নোংরা চরিত্রহীন আটার বস্তা আপনাকে এই ট্রেনে তুলে দিতে হবে। সাহেব, 18 বস্তা নোংরা হয়েছে মাইনে নিলাম, কিন্তু 18 বস্তা চরিত্রহীনা কেমনে হয় সাহেব? আরে আপনি এটা জানেন না? তাহলে শুনুন। আটার মধ্যে যখন আমরা পানি দেই আটাটা মাখবো বলে, তখন আটা কি করে বলুন তো? কি করে সাহেব? চরিত্রহীনা মেয়েদের বা ছেলেদের মতো হাতের সাথে আঠার মতো লেগে যায়। যেগুলো ছেলে গম থেকে আটা হয়েছে তারা মেয়েদের হাতে লেগে যায়, আর যেগুলো মেয়ে গম থেকে আটা হয়েছে তারা ছেলেদের হাতে লেগে যায়। কিন্তু সাহেব, গম ছেলে না মেয়ে? সেটা আপনার না জানলেও চলবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা, ওকে একটু হাত ধরে ট্রেনে তুলে দিন তো। পারলে কোলে করেও তুলতে পারেন। এই আপুমণিকে কোলে তুললে এই আপুমণি খুশি হয়ে আপনাকে একটা চুমু খেতে পারে। এই আপুমণিটার আপনার মতো পুরুষ খুব পছন্দ। কাজে লেগে পড়েন, দেরি করবেন না। দেরি করলে আবার এই আপুমণি রেগে গিয়ে আপনার মতো অন্য কোনো লোক খুঁজে নিতে পারে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, কাজে লেগে পড়ুন। ইফতিয়া রাগী লোক নিয়ে তাকিয়ে রইল। শেহরাজ তার খুব প্রিয় সুর বল খুঁজি তোকে আজ কিসে গানের সুর দুই ঠোঁটে গোল করে বাজাতে বাজাতে চলে গেল। কুলি লোকটা ইফতিয়ার দিকে তাকিয়ে বলল, আপামনি আসেন, সাহেবের কোনো টাকা দেওয়া লাগবে না, আমি আপনার ফ্রিতে ট্রেনে তুলে দিয়েছি। আসলে কি জানেন আফা, আপনার মতো সুন্দরী মাইয়া আমার মেলা ভাল লাগে। আসেন আফা। ইফতিয়া কুলিটির দিকে চোখ গরম করে তাকালো। হোয়াট রাবিশ! ট্রেনে উঠে নিজের নির্ধারিত বগিতে চলে গেল ইফতিয়া। অরিন্দর সিংয়ের সাথে আজ সিআইডি ডিপার্টমেন্টের এসিপি দেখা করতে এসেছে। অরিন্দম সিংকে নানান রকমের প্রশ্ন করা হচ্ছে, কিন্তু সে কোনো রকমের স্টেটমেন্ট দেওয়ার জন্য মুখ খোলেনি। এসিপি প্রশান্ত ঘোষ অরিন্দমকে ক্রমাগত প্রশ্ন করে যাচ্ছে। এসিপির প্রশ্নে অরিন্দম হঠাৎ করেই হাইপার হয়ে উঠল। ডাক্তার এবং নার্স দৌড়ে আসলো কেবিন রুমে। অরিন্দম পাগলের মতন আচরণ করছে। ডাক্তার অরিন্দমকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে এসিপিকে বললেন, আপনি দয়া করে এখন চলে যান, পেশেন্টের অবস্থা এখনও খুব খারাপ। আপনার প্রশ্নগুলো পেশেন্টের উপরে প্রেশার ক্রিয়েট করছে, যার ফলে পেশেন্ট হাইপার হয়ে পাগলের মতন আচরণ করছে। আমি আমার পেশেন্টের উপর কোনো রকম প্রেশার সহ্য করব না। আপনি প্লিজ কেবিন থেকে যান। কিন্তু
আলবার্ট সিং প্রশান্ত ঘোষের সামনে হাত জোর করে দাঁড়িয়ে বলল, আমার ছেলেটাকে আগে সুস্থ হতে দিন স্যার। ও সুস্থ হওয়ার পর আপনাদের ইনভেস্টিগেশন করবেন। প্রশান্ত ঘোষ বাধ্য হয়ে চলে গেলেন। ডাক্তার দুর্জয় আলবার্ট সিংয়ের সামনে এসে বললেন, আমার মনে হয় আপনাদের এই কেসটা তুলে নেওয়াই ভালো। মানে হলো এই যে আপনার ছেলের অবস্থা খুব একটা ভালো না, আর এসিপির করা প্রশ্নগুলো অরিন্দমকে হাইপার করে তুলছে। এতে ওর অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। ওই অবস্থা থেকে পুরোপুরি কবে বেরিয়ে আসবে আমি জানি না। এর মধ্যে যদি বারবার ওর উপর এমন প্রেশার ক্রিয়েট করা হয় তাহলে অরিন্দমের কি অবস্থা হবে সেটা এখন বলা সম্ভব না। এখন আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন। অ্যাজ এ ডাক্তার আমি আমার পেশেন্টের ভালো দিকটাই দেখব, বাকিটা আপনাদের ইচ্ছা। আলবার্ট সিং ডাক্তারের হাত ধরে কাতর সুরে বললেন, আমি কেসটা তুলে নেব ডাক্তার। আমার ছেলের ক্ষতি হোক এমন কোনো সিচুয়েশান আমি আর এখানে ক্রিয়েট হতে দেব না। আপনি শুধু আমার ছেলেটাকে পুরোপুরি সুস্থ করে দিন। ডাক্তার আলবার্ট সিংয়ের হাতের ওপর হাত রেখে তাকে আশ্বাস দিলেন। আলবার্ট সিং কাঁদতে কাঁদতে ছেলের পাশে গিয়ে বসলো। ডাক্তার দুর্জয় কেবিন থেকে বেরিয়ে যেতে গিয়ে আবারও দাঁড়িয়ে পড়ল। পেছনে তাকিয়ে বাঁকা হেসে পকেট থেকে ফোনটা বের করে কোথাও একটা টেক্সট করলো। কাজ হয়ে গেছে স্যার। 1 মিনিটের মধ্যে টেক্সটের রিপ্লাই আসলো। গুড জব, সময় মতো তুমি তোমার পেমেন্ট পেয়ে যাবে। টেক্সটটা পড়ে ডাক্তার দুর্জয় আবারও বাঁকা হেসে কেবিন থেকে বেরিয়ে গেল। সুমুরা বিকেল 4টের মধ্যে শেখ বাড়ির সামনে এসে পৌঁছালো। অলরেডি পুরো গ্রামের মানুষ জেনে গেছে যে শামীম শেখের বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। তাই গ্রামের সব মহিলারা, যুবতী মেয়েরা, বাচ্চা সকলেই সুমুদের বাড়ির দিকে উঁকি মারছে। সুমুদের বাড়ির সামনে 5টা অটো গাড়ি এসে থেমেছে। শেহরাজ মাইক্রো নিতে চাইলেও সুমু নিতে দেয়নি। পুরো গ্রামীণ পরিবেশের মানুষদের মতো জীবন কাটানো যে কতটা শান্তির, সেটার কিছুটা ফিল শেহরাজদেরকে দিল সুমু। শেহরাজরা অটো থেকে নামতেই শামীম শেখ আর হাসি বেগম ছুটে এলেন। সঙ্গে এলো এক বৃদ্ধা মহিলা। তিনি এসেই বললেন, কই আমাদের সমর জামাই কই? কই কোনটা? এরা তো সবগুলো চাঁদের টুকরার নাল দেখতে। এর মধ্যে আমাকে সমর জামাই কোনটা? সুমু আর শেহরাজ একসাথে বৃদ্ধা মহিলার সামনে গিয়ে দাঁড়ালো। শেহরাজ মহিলাটিকে সালাম দিল। বৃদ্ধা মহিলা শেহরাজের সালামের উত্তর দিয়ে বলল, আমি তো ভাবছিলাম চাঁদের টুকরা, এত দিয়ে পুরাই একখানা চাঁদ পেয়েছে আমাকে সমু। শেহরাজ সুমুর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে একটু ভাব নিয়ে ফিসফিসিয়ে বলল, পুরো একটা চাঁদ পেয়েছো সুইটার। আরে না জামাই, আমার নাতিকে আর কত দেখবা? এবারে বইটা দেখে একটু তাকাও। লাইন ক্লিয়ার আছে বুঝছো? তোমার দাদা জানারও 10 বছর আগে সুন্দরী বোর্ডে রেখে চলে গেছে। শেহরাজ আলতো হেসে মাজরা বেগমকে একটু সাইডে নিয়ে বলল, দেখবো কি দাদি, আমার এমন সুন্দরী বউ থাকতে তোমার কুচকে যাওয়া চামড়ার প্রতি ফিল আসবে না। আমার আবার সব কিছু টাইট আর টান টান পছন্দ। তুমি তো কুচকে ঝুলে গেছো, তোমাকে একটা চুমুক খেতে হলেও আমাকে আগে তোমায় আয়রন করে নিতে হবে। তোমার জন্য তোমার বয়সে একটা জামাই খুঁজে দেব। মাজরা বেগম ফোকলা দাঁতে হাসলো। সকলে মিলে মাজরা বেগমের সাথে কিছুক্ষণ হাসি ঠাট্টা করলো। শামীম সাহেব সবাইকে নিয়ে বাড়ির ভেতরে আসলো। সুমুতে দোতলা বাড়ি। শামীম সাহেব আর শাখাওয়াত সাহেবের বাবার তৈরি করা অনেক পুরনো বাড়ি। তবে সময়ের সাথে সাথে দুই ভাই মিলে বাড়িটিকে অনেক উন্নয়ন করেছে। শাখাওয়াত সাহেবের 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলে সজীব সৌদিতে থাকে। মেজো ছেলে শাহরুখ মেডিকেল স্টুডেন্ট। ছোট ছেলে আশিক অনার্স 4th বর্ষের স্টুডেন্ট। আর ছোট মেয়ে নাজমিন 10ম শ্রেণীর ছাত্রী। শামীম সাহেবের ছোট বোন সুমি বেগম নিজ এলাকার ছেলে মুস্তাক সিকদারের সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেছেন। মুস্তাক সিকদার বর্তমানে নিজ ইউনিয়ন খানদারপাড়া এলাকার মেম্বারের পদে আছেন। সুমি বেগমের 2 মেয়ে 1 ছেলে। বড় ছেলে পিয়াস বাবার মতো রাজনীতিতে যোগদান করেছেন। মেজো মেয়ে ফারিয়া ইন্টার 2য় বর্ষের ছাত্রী। আর ছোট মেয়ে ফারিন 1ম বর্ষের। হাসি বেগম বাসায় ফিরে সকলের জন্য রান্না করেছেন। তার হাতে হাতে সহযোগিতা করেছেন তার প্রাণপ্রিয় একমাত্র জা রুমা বেগম। 2 জায়ের মধ্যে অনেক ভাব। দুজনে সবসময় 2 বোনের মতোই থাকে। হাসি বেগম যেমন সজীব, শাহরুখ, আশিক আর নাজমিনকে নিজের সন্তানের মতো দেখে, রুমা বেগমও সুমু আর সামিয়াকে সবসময় নিজের সন্তানের মতোই দেখে এসেছে। হাসি বেগম সুমুকে বললেন সবাইকে নিয়ে দোতলায় চলে যেতে। হাসি বেগম আগে থেকেই রুমা বেগমকে সবটা জানিয়ে রেখেছিলেন।
রুমা বেগম নিজ হাতে দোতলায় প্রতিটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন।